কি হয়েছে ম্যাডাম, ডেকেছেন কেন? বলছি কি কদম, তুই চলে যা। চলে যাও মানে বুঝলাম না। অনেক চেষ্টা করেছি, অনেক ভাবনা চিন্তা করলাম, এখন বুঝতে পারছি ভোটে আমি জিততে পারবো না। এই কি কথা বলছেন ম্যাডাম? এই শেষ সময় আসে হাল ছাড়িয়ে দিলে হবে? নাই রে নাই, এখন টাকা পয়সা পয়সা করে থাকলেও কাজ হবে না। ওই যে মদের যে প্ল্যানটা দিয়েছিলাম বাংলার, ওটাও ফেল হয়ে যাবে, শুধু শুধু বদনাম হয়ে যাবে, বুঝেছিস? কিন্তু আমি যে ওই যে বাংলা বিক্রি করে তারে যে বলে রাখলাম যে কালকে এরকম বিকেলবেলা শুরু করে দিতে হবে খাওয়া দাওয়া। ক্যান্সেল করে দে রে, প্রোগ্রাম ক্যান্সেল করে দে, আর তুই বাড়ি চলে যা, বুঝেছিস? আমি আর এই রাজনীতির ভিতরে থাকতে চাই না, শুধু শুধু অনেক পয়সা নষ্ট হয়েছে। তো ম্যাডাম আপনার স্বপ্ন যে আপনি এমএলএ হবে, সেই স্বপ্নের কি হলো? সব স্বপ্ন তো পূরণ হয় না, এটাও হয়তো পূরণ হবে না। লাস্টে কিনা ওই এমএলএর বউর কাছে হেরে গেলেন? হারতাম না রে, হারতাম না। কটকটি যদি লাস্টের সময় এরকম ধোকা না দিত, তাহলে হারতাম না। তবু ম্যাডাম আপনি হাল ছাড়লে হবে না, শেষ সময় একটু চেষ্টা করেন যদি আপনি জিতে যান। সেটা আর কোনো মতেই হওয়ার সম্ভব না, কারণ কি এমনিতেই লোকজন ওদিকেই ফোকাস দিচ্ছে। আগের থেকে এমএলএ ছিল একটা প্লাস পয়েন্ট, দ্বিতীয়ত বলছে স্বামী হারিয়ে গেছে, ছেলের এরকম অবস্থা, লোকজন পুরো ফোকাস এখন ওই দিকে দিয়েছে, বুঝতে পেরেছিস? আর আগের থেকে তো আমি একটু মারামারি হুড়োহুড়ি মানে সব শয়তানি বজ্জাতের ভিতরে ছিলাম, লোকে সেরকম একটা ভরসা করে না আমার পরে। তবুও কটকটি থাকলে পারে মনে একটা অন্যরকম জোর ছিল যে আমি জিতবো। তবু ম্যাডাম এইভাবে হার মানা উচিত না, আর একটু চেষ্টা করেন। হবে না রে, হবে না, তুই বরঞ্চ বাড়ি চলে যা। না ম্যাডাম আমি যাব না, আপনি আমার টাকা দেন বা নাই দেন, আমি আপনার সাথে সারা জীবন এইভাবে সাপোর্ট করে থাকতে চাই। তুই হচ্ছে একটা সত্যিকারের মানুষ রে, সত্যিকারের মানুষ। বিপদের সময় যে পাশে থাকে সেই সত্যিকারের মানুষ হয়। আর আনন্দের সময় সুখের সময় তো প্রচুর লোক আসে, কিন্তু বিপদের সময় কজন থাকে। তুই সত্যিকারে আমার মানে আর কি ভালো একটা অ্যাসিস্ট্যান্ট। চিন্তা করবেন না ম্যাডাম, আমি সারা জীবন আপনাদের সাপোর্ট করে দিয়ে যাব, আপনি শুধু আমার পাশে একটু থাকবেন। কি আর করবো, আবার সেই পুরোনো ব্যবসা শুরু করতে হবে। কিসের ব্যবসা ম্যাডাম? ওই তো চুলকনি, দাঁত হাজা চুলকনি, ওই তেল বিক্রি করা। আবার সেই তেল বিক্রি করবেন? হ্যাঁ, আর কি করব। বাড়িতে আছেন? কে? আমি ওই নেদন। বলে দে এখন কোনো কথা বলার ইচ্ছা নেই, তোমরা 2-3 দিন পরে আসো, চাঁদা ফাদা কিচ্ছু দিতে পারবো না। বলছি 2-4 দিন পরে আসো, এখন একটু ম্যাডামের শরীরটা ভালো নেই, মাথা অনেক টেনশন। হ্যাঁ পরে আসো, তোমাদের চাঁদা ফাদার ব্যবস্থা থাকলে পরে করে দেওয়া যাবে। চাঁদা না, ওই একটু ম্যাডামের সাথে কাজ আছে, ভোটে ম্যাডামকে জিতাতে হবে, তার জন্য আসছি। ভোটে জিতো বা? ওইসব ফালতু কথা, জাতি বল, জাতি বল। হ্যাঁ এখন কি করে কে জিতায়? হ্যাঁ আজকের দিন সময়, কি করে জিতায়? বলছি সেটা কি করে সম্ভব, কালকেই তো ভোট, আর এখন কি করে জিতাবা? যদি একটু ভিতরে আসতে দিতেন তাহলে সবকিছু খুলে বলতাম। বলছি ম্যাডাম একবার একটু চান্স দিয়ে দেখাই যাক। হ্যাঁ আপনি তো অনেক কিছু ট্রাই করেছেন, হার মানার আগে শেষ চেষ্টা করে দেখেন, হতেও পারে সফলতা। বলছো যখন এত করে, ডাকো তালি। আসো আসো ভিতরে আসো। ও তুমি? হ্যাঁ, আমার নাম নেদন, কেন ভুলে গেছো নাকি? আর বাবা টেনশনের ভিতরে আর বললো না। ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল। দেখো আমার কথা বলার একদম ইচ্ছা নেই, মাথায় পুরো একটা পাহাড়ের বোঝা পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? এই ভোট ভোট করে অনেক টাকা দেনা হয়ে গেছি, আর এখন আমার মাথায় কাজ করছে না। যদি কিছু বলার থাকে শর্টকাটে বলো, আমার আর ভালো লাগছে না, আমি গিয়ে শুয়ে পড়বো। 5টা মিনিট সময় দিন ম্যাডাম। 5টা মিনিট না 2 মিনিট দিচ্ছি, বলো। বলছি ম্যাডাম ভোটে আপনারা জিতেই দেবো, তার বদলে আমার কিছু আপনার কাছে রিকোয়েস্ট আবদার আছে, সেগুলো আপনার পূরণ করতে হবে। ভোটে জিতেই দেবো আমারে? বলছি কি আজকের ভিতরে কি করে জেতাবা, একটা দিনই তো সময় আছে। একটা দিন না কয়েক ঘন্টা আমার জন্য কাফি। তা কি করবা তুমি বলো? শোনেন ম্যাডাম, আপনার কাছে যে কটকটি ছিল না, সে এখন ওই এমএলএর বউর সাথে যোগাযোগ করে আপনারে হারানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে। হ্যাঁ সে তো জানি, তার জন্যই তো মাথাটা বেশি যন্ত্রণা করছে, যে নিজের মানুষ হয়ে এইভাবে ধোকা দেবে ভাবতে পারিনি। তার জন্য আমার কাছে একটা আশ্চর্য মলম আছে। আরে বাবা তো কি হয়েছে সেটা বলো। শোনেন ম্যাডাম, এমএলএর বউরি হারানোর জন্য আমার কাছে সব যন্ত্র আছে। আরে বাবা তো বলো, সময় নষ্ট না করে বলো তো। বলছি প্রথমত আপনার ওই কটকটিকে উপযুক্ত শাস্তি দিয়ে তাকে ওই মানে এমএলএর বউর কাছ থেকে আলাদা করার যন্ত্র আমার কাছে আছে। কি যন্ত্র শুনি? মুচাকলের মতন কোন যন্ত্র আবার তৈরি করেছো নাকি তোমরা? যন্ত্রফন্ত্র না, ওই কটকটির ঠাকুমা আমার কাছে আছে। কি বলছো? কটকটি ঠাকুমা তোমার কাছে? হ্যাঁ আমার কাছে। কদম কদম, আমার শরীরের ভিতরে প্রাণ আইছে। তাহলে তো ম্যাডাম এখন একটা জিতার চান্স আছে। 50-50। বল বাপ বল, হ্যাঁ তুই বল, তারপর কি করতে হবে বল। তুই যা বলবি আমি তাই রাজি, যে করে হোক আমার এমএলএ বানাই দে। ওই কটকটির বাচ্চা আমাদের প্রচুর পরিমাণে অপমান করেছে, তা আমি চাই কটকটিকে এই গ্রাম ছাড়া করা হোক, বুঝতে পেরেছেন? তুই বাবা আমার জিতই দে, তুই যা বলবি। তুই যদি বলিস মরা কেতায় আগুন দিতে, আমি তাতেও দিতে রাজি। আপনারে জিতই দেবো, আমি কটকটির মাকে আপনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। আপনি সেই ভিডিওটা কটকটিকে দেখাবেন যে তুই যদি ওই এমএলএর বউর সঙ্গে দিস তাহলে তোর ঠাকুমাকে চিরতরে হারাবি। এই কথা বলে আপনি একটা ভিডিও বানাইয়ে, ঠিক আছে, ওরে দেখাবেন। ওরে মোটামুটি এইভাবে ইমোশনাল করে ওখান থেকে আলাদা করাই দিতে হবে। সে নয় বুঝলাম, তোমার এই কথায় দম আছে যে কটকটি ওই কথা শুনলি পারে ওখান থেকে সরে যাবে। তারপরে এমএলএর বউ যে এমএলএ প্যারালাইসিস ফেলাইছে, তার প্রমাণও আমাদের কাছে আছে। কি বলছো? হ্যাঁ, এমএলএ নিজের মুখে স্বীকার করেছে, সেই ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে।
হেই, হ্যাঁ, আমি কি স্বর্গ থেকে পড়লাম নাকি? হ্যাঁ, মানে আমি কিছুই তো বুঝতে পারছি না। বললাম না ম্যাডাম, শেষ অব্দি আপনি লড়েন, ওইভাবে হার মানবেন না। ভিডিও ক্লিপ আছে তোমার কাছে? কি করে কি করিছে কি না করিছে সব কিছু এমএলএ নিজের মুখে স্বীকার করিছে। আর পুরো ডিটেলস ভিডিও আছে, সব ভয়েস রেকর্ড আছে, সব কিছু আছে। আপনি চাইলে আপনার হাতে আমরা হ্যান্ড ওভার করে দিতে পারি। একদম একদম। সত্যি তোমরা ভগবান রূপে আইছো। হ্যাঁ, আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দেবো আর বলার ভাষা নেই। আর বলবেন না, ওই এমএলএর বাচ্চাকেও আমরা আমাদের কাছে অনেকদিন আশ্রয় দিয়েছি, 12টা দিন। যেমন বলিছে তেলাপুয়া মাছ, যেমন বলিছে কাতলা মাছ, খাসির মাংস, যেখানতে পারি সেখান থেকে টাকা ধার দেনা করে ওই এমএলএর বাচ্চারে খাওয়াইয়ে এতদিন রাখিছি। হ্যাঁ, ওই তেঁতুলতলায় যে দোতলা বাড়ি আছে না, ওর নিচে ওখানেই ছিল। আপনার লোক গেছিল তো খুঁজতে, আমরা সব জানি। ও মা, ও ওখানেই ছিল? হ্যাঁ। বাপরে, একটু জন্য মিস হয়ে গেছে। মিস তো হবেই। আপনি কি পারবেন নাকি? আমরা সেরকম কায়দা কলম করে প্ল্যানিং করে কাজ করেছি। ওই এমএলএর বাচ্চা বলিছে আমাদের 7.5 লক্ষ টাকা দেবে, ওরে ভালোভাবে রাখলি পারে বাঁচাইয়ে ওর বউর কাছে ফেরত দেওয়া অবধি। সেই মাল এখন আমাদের সাথে ধোকাধাড়ি করিছে। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে আমরা বলেছি আমাদের খরচার টাকা কিছু দাও, আমাদের এখন নুন আনতি পান্তা ফুরাই। পাদুদার ওদিকে ডিভোর্স হয়ে যাবে, সেখানে টাকা পয়সা দিতে হবে, তা চাইতে গেছি টাকা। ও মা বলে কি বাড়ি নাই, আমাদের কুকুরের মতন ব্যবহার করে বাড়ির থেকে খেদাই দিয়েছে। হ্যাঁ, এই দিন টাকার জন্য আমরা এমএলএর সাহায্য করেছি। তুমি চিন্তা করো না, আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার। ওই যে পাদুর ডিভোর্স হওয়ার, ওই ডিভোর্স যদি না করাতে চাও তাও আমি করে দেবো। যদি বলো ডিভোর্স ফ্রিতে করাই দেবো, তাও আমি করে দেবো। সব কিছুর দায়িত্ব আমার। আর কটকটি যদি গ্রাম ছাড়াবো আমি, এমএলএর বউরি জেলে ঢুকবো আমি, আর এমএলএদের এই গ্রামের প্রত্যেকটা মানুষের সামনে ক্ষমা চাইবো এরকম নাটক করানোর জন্য। সত্যি ম্যাডাম, আপনি একটা অসাধারণ মানুষ, কিন্তু মাঝে মাঝে যে আপনার মেমোরিতে কি হয় তা কে জানে। ধেয়ে পেয়ে কিছু না পালি করে কাজ আপনি আমাদের পিছনে আসিয়ে খোঁচা মারেন। আমার এই জেঠুর পিছনে, আমার বাবার পিছনে, মানে আমাদের গোষ্ঠীর ফ্যামিলির পিছনে যাই এটা খোঁচা মারেন। শোন বাবা, সত্যি কথা বলবো? হ্যাঁ বলেন। আসলে তোদের পিছনে খোঁচা মারার আমার কোনো ইচ্ছা ছিল না। ওই শালা কটকটি হারামজাদা, ওই শালাই বলিছে তোদের গ্রাম থেকে, হ্যাঁ মানে এখান থেকে সরাতি, তাহলে আমার ভোটে জিতে দেবে। আমার মাথায় এইভাবে মানে আমি এমএলএ হওয়ার জন্য এইরকম ভূত আর কি চাপিয়েছিল যে আমি এমএলএ হওয়ার জন্য যে কোনো কাজ করতে পারি, তার জন্য আমি তোদের পিছনে লাগাইছিলাম এই পাদুর চাকরিটা হোল্ডে আমি রাখিছি। আপনি রাখিছেন? এরকম কাজটা করতে পারলে আমরা দিন আনি দিন খাই। হ্যাঁ, আমাদের এখন পরিস্থিতি কিরকম জানেন? একদম ওই তারফিন তেলের মতন। তোমাদের সব কিছু আমি ফিরিয়ে দেবো, কথা দিলাম, সব কিছু ফিরিয়ে দেবো। আমার কাছে এখন টাইম নেই, তুমি যা যা বলেছো তাই তাড়াতাড়ি করো, তাহলে আমি জিতে যাব। তারপরে তোমার সব আবদার আমি পূরণ করবো। শোনেন ম্যাডাম, টাকা পয়সা কিচ্ছু চাই না, আপনি খালি যা যা কথা দিয়েছেন সেই কথাগুলো পূরণ করবেন। আর একটা কথা দেন, এই জীবনে কোনোদিন আমাদের পিছনে লাগবেন না। সত্যি করে বলছি, আমারে তুমি এমএলএ করে দাও, আমি সারা জীবন তোমার পিছনে কোনদিন খোঁচাখাটি করবো না। আর তুমি যেখানে আকাশ কুকাজ করো, এই নারকেল বেগম সবসময় তোমার পাশে আছে, বুঝতে পারিছো? কেউরি ঘুষ হয়ে তার মুখ ফাটাই দাও, আমি আছি। কেউ ঠ্যাং টেনে চিতে উঠে দাও, আমি আছি। যা করবা আমি আছি। শুধু আমার একবার একটু এমএলএ বানাই দাও। এমএলএ তো ম্যাডাম আপনি হয়ে বসে আছেন, টেনশন করবেন না। তাহলে বাবা যা করো তাড়াতাড়ি করো, সময় তো হাতে খুবই কম। আপনি চাপ নেবেন না, আমরা বাড়ি যাচ্ছি আর আসছি। সব জিনিসপত্র আপনার হাতে তুলে ধরছি আর আপনাকে প্ল্যানিং দিচ্ছি কিভাবে কি করবেন, দেখবেন ঝকাঝক করে কাজ হয়ে যাবে। তো বলছি কি বাবা, আজকের থেকে তুমি আমার এখানেই থাকতে পারো। ওই আমাদের উপরের তলায় ঘর আছে, একটা রুম আছে, তোমরা দুজন বরঞ্চ থেকে যাও। না ম্যাডাম, আমাদের বাড়িতে না গেলে হয় না, ওদিকে বাড়ি প্রচুর ঝামেলা চলছে। আমার ওই বৌদি আছে, সে এখন নাকি সংসার করবে না, এখন 7 লক্ষ টাকা চাচ্ছে। সে একদম বিধিখেস্তি ব্যাপার। ওইসব আমার বা হাতের খেল, বুঝতে পারিছো? তোমাদের ওই মীমাংসা আমি কালকে বিকালে করবো, বুঝতে পারিছো? কালকে ভোটটা হয়ে যাবে, তারপরে ওই একটু খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা তোমাদের বাড়ি আমি আসি। তাহলে তো খুব ভালো হয় ম্যাডাম, আজকের থেকে তোমার সব দায়িত্ব আমার। আচ্ছা ম্যাডাম, আসি ম্যাডাম, তাহলে তাড়াতাড়ি আসো, না হলে যে দেরি হয়ে যাবে। এই যাবো আর আসবো। বলছি কদম, ভগবান মুখ তুলে তাকিয়েছে। আপনাকে বলেছিলাম না, ধৈর্য ধরেন, কিন্তু হার মারবেন না। আপনার মতন মানুষ যদি হার মেনে যায়, তাহলে এই সমাজের কি হবে? বলছি কদম, আমার না রাত্রিবেলা স্বপ্নে আসছে। কি স্বপ্নে আসছে ম্যাডাম? ভগবান আমারে বলিছে যে সৎ পথে চলবি আর গরিব মানুষের পাশে দাঁড়াবি। আমি এতদিন ভাবিছি মানুষের রক্ত চুষে খাবো, এখন ভাবছি না, আমি একটা সত্যিকারের মানে এমএলএ হয়ে দেখাবো। তাহলে তো খুব ভালো কথা ম্যাডাম, কিন্তু এতে আপনার একটা লস হবে। কি লস? টাকা পয়সা কিন্তু বেশি হাতে পাবেন না। আমার টাকার দরকার নেই, সবাই আমার সামনেও যেন আমার ভালো বলে, আর আমার পিঠ পিছনে সবাই যেন আমার ভালো বলে, সেই কাজ আমি করবো। সত্যিকারে দেখাবো এমএলএ কি জিনিস। ম্যাডাম, এতদিন পরে আপনার একটা করজোড়ে নমস্কার করতে ইচ্ছা করছে। নমস্কার আমারে করিস না, এই দুইজনে করার দরকার। এরা যদি না আসতো আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত। দেখেছেন ম্যাডাম, আপনি সৎ পথে চলার চেষ্টা করেছেন, তাই ভগবানও আপনাকে দুটো দুধ পাঠিয়ে দিয়েছে যে এই দুটো অ্যাসিস্ট্যান্টই তোমাকে ভোটে জিতিয়ে দেবে। তাই হয়তো হবে। আর একটা কথা বলবো ম্যাডাম, কিছু মনে করবেন না তো? বলো।
বলছি ওই দাদাবুর সাথে ওইরকম চেঁচামেচি কথা বলবেন না। উনি তো আপনার যতই হোক হাজবেন্ড, হয়তো একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন। দেখো কদম, তোমার কথাটা আমি রাখতে পারবো না। ওটা হচ্ছে আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেটের ওষুধ। পেটে আমার যখন গ্যাস হয়ে যায়, বুঝতে পারিস, ওই চেঁচামেচি না করতে পারলে গ্যাস ক্লিয়ার হয় না। তাই আমার বরের উপর দিয়ে চেঁচামেচি করে ওই গ্যাসটিক আবার কম করি। সে কথা আমার বড় জানে, তার জন্যই তো আমার উপর কোনো সময় রাগ হয় না। একটু অভিমান করলেও একটু পরে দেখো আবার ঠিক হয়ে যায়। আমার বর জানে যে আমার গ্যাস্ট্রিক হয়ে পরে আমি বেশি চেঁচামেচি করি। ও ম্যাডাম, তাই নাকি? তাহলে তো ম্যাডাম আপনি আমার উপরে চেঁচামেচি করতে পারেন। না না, তোমার উপর চেঁচামেচি করলি তুমি যদি চলে যাও। কোনোদিন যাবো না ম্যাডাম। আপনি আজকে যে কথা বলেছেন, গরিব মানুষের পাশে এসে দাঁড়াবেন, আমার পুরো মন জয় করে নিয়েছেন। আজকের থেকে আপনি আপনার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তুমি আর আমি মিলে এই সমাজটাকে ভালো করে তুলবো। সত্যি ম্যাডাম, আপনার আজকে একটা নমস্কার করতে ইচ্ছা করতেছে। ও পরে, এখন অনেক কাজ বাকি। ওরা আসবে, কি দেখি করতে হবে, সবকিছু রেডি করতে হবে। আপনি টেনশন নেবেন না, নেদুন যখন আপনার কেসটা হাতে নিছে, ও আপনাদের জিতই ছাড়বে। তাই যেন হয়, তাই যেন হয়। জিতলি পারে না, বাড়ি একটা সত্যনারায়ণের পুজো দেবো। একদম ঠিক বলেছেন ম্যাডাম, অনেকদিন কোনো পুজো হাসরা করা হয় না। ঠিক আছে, আর তুমি ঝপ করে যাও, ওই বাংলার যে পার্টিটা ছিল সেটা আপাতত ক্যান্সেল করে দাও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। ওরা পরে হবে, জেতার পরে, ঠিক আছে? আচ্ছা। কি ব্যাপার কালুয়া, হঠাৎ করে আবার কোনো নতুন কেস টেস ঘটিয়েছো নাকি? না স্যার, এইবার ভাবছি বিয়ে করব। সেই বিয়েতে আপনার একটা নিমন্ত্রণ দেব। তুমি করবা বিয়ে? হ্যাঁ স্যার। মেয়ে দেখা হয়ে গেছে? এই স্যার চলছে। দেখো, আমি একটা উকিল মানুষ, এখনো বিয়ে তা হয়নি, এমনকি ভালো একটা মেয়ের সন্ধানও পাইনি। কেন স্যার? সে পরে এক সময় বলবো। তা কি জন্য আসছো সেই কথাটা খুলে বলো। আর সাথে এই টুঙ্গা ফুঙ্গা নিয়ে আইছো কারা, আমি তো চিনতে পারলাম না। বলছি স্যার, এই হচ্ছে আমার বন্ধু, মানে আমার জীবনের প্রাণ, একমাত্র বন্ধু কিরণ। হ্যাঁ কিরণ, কেমন আছো? এই স্যার চলে যাচ্ছে। আপনি যদি এখন একটু আমাদের উপরে দয়া করেন তাহলে ভালোই থাকবো। হ্যাঁ হ্যাঁ স্যার। আর তুমি কি? তোমাকে তো চিনলাম না। আমার নাম স্যার পায়েল। স্যার একে অপরকে খুব ভালোবাসে। ও, বুঝতে পেরেছি, লাভ ম্যারেজ করাতে হবে তাই তো? হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন, কিন্তু তার আগে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন মানে ছেলের বাড়ির লোক মানছে না, নয়তো মেয়ের বাড়ির লোক মানছে না, তাই তো? না না, ও সব ক্লিয়ার আছে। ওসব ক্লিয়ার আছে তো আমার কাছে আইছো কিসের জন্য? যাও না তো, একদম ওই সানাই বাজিয়ে বিয়ে করো। স্যার সেটা হলে কি আর আপনার কাছে আসতাম? কথাটা বলতে চেষ্টা করছি, তা আপনি শুনতেই চাচ্ছেন না। হ্যাঁ বলো দেখি। কথাটা হচ্ছে, এই যে যে মেয়েটা দেখছেন, এ বিবাহিত। বিবাহিত? আবার আমার কাছে মানে? প্লিজ স্যার, প্লিজ স্যার, 2 মিনিট শোনেন স্যার, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা বলো। মানে এই মেয়েটা, আমার এই বন্ধু, একে ভালোবাসে, কিন্তু এর সঙ্গে বিয়ে হয়নি। বিয়ে হয়েছে, ছেলে একটা সায়েন্টিস্ট, মানে বলিছে সায়েন্টিস্ট, আসলে হচ্ছে ঘোড়ার ঘাস কাটে, কোনো কিচ্ছু করে না। আমার মনে হয় কি ওই হোটেলে থালা বাসন মাঝে টাজে এইসব কাজ করে ব্যাঙ্গালোরে। মিথ্যা কথা বলে মেয়েটারে বিয়ে থা করে নিয়ে ব্যাঙ্গালোরে কিছুদিন রাখার পরে বাড়ি পাঠাই দিয়েছে। বলছে টাকা পয়সা নেই, পেমেন্ট হচ্ছে না, বাড়ি বসে থাকো। এটা তো খুব অন্যায়, এটা তো চিটিংবাজি কেস হয়ে যাবে। প্লিজ স্যার, এখনো কমপ্লিট হয়নি, আর 1 মিনিট হাতে আছে। আরে তো বলো না তো, থামিয়ে থামিয়ে বলো কেন? কি মালগাড়ি নাকি যেটুকুন থামে আর একটুক্ষণ চলে? ভালো করে বলো। তারপরে কথাটা হচ্ছে, মেয়ে তো সংসার করবে না, ছেড়ে দিচ্ছে, ছেলেও ছেড়ে দেবে, কিন্তু এদের বিয়ে থা এখনো 6 মাস হয়নি। তাই গ্রামের মুরব্বী বলিছে 6 মাসের আগে ডাইভোর্স করা যাবে না। তারপরে? বলিছে 6 মাস হতে এখনো 2 মাস বাকি আছে, তো 2 মাস পরে ডাইভোর্স হবে। তা মেয়েটা বলিছে, তা আমার খরচাপাতি কে চালাবে? আমার খাওয়া দাওয়া খরচা, আমার এই লিপস্টিকের খরচা, আমার সোনো পাউডারের খরচা। তাই গ্রামের মুরব্বী বলিছে, যতদিন পর্যন্ত তোমার ডাইভোর্স না হয় প্রত্যেক মাসে তোমার 30,000 টাকা করে দেওয়া হবে। তা তো খুব ভালো। হ্যাঁ স্যার, সেটাই এখন এরা বিচার ফিচার করে দেখলো যে ডিভোর্স হয়ে গেলে ভারী জোর 2-3 লাখ টাকা হয়তো দিতে পারে, কিন্তু প্রত্যেক মাসে যদি 30,000 টাকা করে আসতে থাকে, প্রায় 5-7 বছরে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। তার জন্যই স্যার আমরা চাচ্ছি ডিভোর্সটা যেন না হয়, কেসটা এইভাবে ঝুলে থাকুক, আর এমন একটা এগ্রিমেন্ট করে দিন প্রত্যেক মাসে যেন ওই ছেলে 30,000 টাকা করে দিতে হয়। তোমার কথা তো বুঝলাম, কিন্তু ছেলে যদি ওই দোকানে থালা বাসন মোছার কাজ করে, তাহলে সে মাসে 30,000 টাকা করে দেবে কি করে? এটা একটা মানে উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে না? আরে স্যার, ও থালা বাসন ঘষুক আর ওই মানে গরুর গু ফেলাক, তা আমাদের দেখার দরকার নেই। কথা হচ্ছে 30,000 টাকা দেশে, এবার প্রত্যেক মাসে ওই টাকাটা কি করে পাওয়া যায় সেই ব্যবস্থা করেন। তার মানে এর থেকে প্রমাণিত হয় ছেলে সত্যি সায়েন্টিস্ট। ও স্যার, সায়েন্টিস্ট হোক আর ও যাই হোক, ওর সঙ্গে আমি সংসার করবো না। হ্যাঁ স্যার, শুনলেন তো, পায়েল আমাকে খুব ভালোবাসে আর আমিও পায়েলকে খুব ভালোবাসি। একজন অপরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তা আপনি এমন একটা ব্যবস্থা করুন আমাদের, যাতে সুখে সংসার হয় আর মাস গেলি যাতে 30,000 টাকা করে আসে, সেই একটা ব্যবস্থা করে দিন স্যার। শোনো, এই দুটোর একটাই হবে, নয়তো মাস গেলে 30,000 টাকা করে আসবে, তোমাদের বিয়ে হবে না। আর নয়তো তোমাদের বিয়ে হবে কিন্তু মাস গেলে 30,000 টাকা করে আসবে না। এই দুটোরই একটাই হবে। বলছি স্যার, এর অন্য কোনো রাস্তা নেই? তার জন্যই তো আপনার কাছে আসা। আমরা তো জানি এই দুটোরই একটাই হবে, কিন্তু আপনি যদি কোনো একটা এরকম রাস্তা বের করে দিতে পারেন, তাহলে হয়তো খুব ভালো হতো।
আপনার দক্ষিণা যা তা আমরা দেওয়ার জন্য রাজি, কিন্তু আমাদের একটা হিল্লে করে দিন। এই শোনো, সবকিছু তো নিয়ম অনুযায়ী চলে, তো তোমরা যেভাবে যেভাবে কথাগুলো বলছো এভাবে কাজ হয় না, বুঝতে পারিছো? এমনি খাতা কলমে তো তোমরা বিয়ে করতে পারবা না যদি টাকা নাও। টাকা নিলেই পারে বিয়ে হবে না, আর টাকা বন্ধ করে দিলেই পারে বিয়ে করতে পারবা। আর তোমরা যদি বিয়ে করে ফেলো টাকা নীতি নীতি, তাহলে ওই ছেলে যদি চায় তোমাদের নামে কেস করে মোটামুটি ওই টাকার আদান প্রদানটা বন্ধ করতে পারে। বলছি সে তো বুঝলাম, কিন্তু এমন একটা রাস্তা বের করেন যাতে সাপও মারা যায় লাঠিও না ভাঙে। তাহলে শোনো, তোমরা মোটামুটি বিয়ে থা করো না, এমনি যেরকম চলছে সেরকম চালাও। কিন্তু সমাজের লোকজন তো খারাপ বলবে। আরে শোনো, মাস গেলি 30,000 টাকা আসলি, সমাজের লোকজন খারাপ বললি আর যা বলুক ওইসব চোখ নাক মুখ বুঝে সহ্য করতে হবে, বুঝতে পারিছো? খাতা কলমে তোমরা বিবাহিত না, কিন্তু একে অপরকে যখন ভালোবাসো তাহলে জীবনযাপন করতেই পারো, কোনো সমস্যা নাই। আমিও তো সেই কথা বলেছি। তা বলছি স্যার, সে নয় মোটামুটি বুঝলাম, না তো আমার বন্ধু বিয়ে সারা জীবন করলো না, এইভাবেই চললো। কিন্তু ওই যে মাছে যে প্রত্যেক মাসে 30,000 টাকা করে দিচ্ছে, ওটা যাতে ঠিকঠাকভাবে চলে তার জন্য এটা ফাইল করে দিন। কিন্তু ওরা যদি ডিভোর্স দিতে রাজি হয়ে যায়, তখন যদি ওরা একবারে টাকা এককালীন দিয়ে দেয়, তখন তখন তো আর এটা কাজ হবে না। তার জন্য তো আপনার কাছে আসা। এমন একটা নেটা বাদায় রাখুন যে ওই নেটাটা যতদিন ক্লিয়ার না হবে ততদিন টাকা দিতে থাকতেই হবে। আর মোটামুটি ও নেটা কোনোদিন ক্লিয়ারও হবে না, আর টাকা দিয়ে কোনোদিন বন্ধও হবে না, এরকম একটা ফর্মুলা বের করেন স্যার। বলছি কালুয়া, তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে? হ্যাঁ, ওই আর কি, বন্ধুর জন্য একটু করতে হয়, বুঝতেই তো পাচ্ছেন। এখন ওই ছেলেপেলের কাজকর্ম কিচ্ছু নাই, চাকরি বাকরি কিচ্ছু নাই, তো ওই কিছু না কিছু করে তো চালাতে হবে না সংসার। বিয়ে করলে তো আর বৌরি বসায় বসায় খাওয়ানোর মতন পরিস্থিতি আমাদের বাপ কাকাদের নাই না। তার জন্য আপনি একটা হিল্লে করে দিন। কাজ করো, ভালো ভালো জায়গা কোম্পানিতে গিয়ে কাজ করো, মাস গেলে টাকা ইনকাম করো, সেটাই তো ভালো রাস্তা। স্যার, যদি বাড়ি বসে শুয়ে শুয়ে 30,000 টাকা পাওয়া যায়, তাহলে কি কেউ আর ওই কোম্পানিতে হামালির কাজ করে? দেখছি কি করা যায়। বলছি স্যার, ওই সব তো আপনার বাবা হাতের খেল, আপনি একটু চেষ্টা করে বলেন না স্যার। আপনার পারিশ্রমিক আমরা দেওয়ার জন্য রেডি। আরে তখন থেকে পারিশ্রমিক দেওয়ার জন্য রেডি, প্রাপ্য দেওয়ার জন্য রেডি। আরে বাবা, মুখ দিয়ে বললাম আর হয়ে গেল নাকি? এর জন্য একটা ষড়যন্ত্র করতে হবে, বুঝতে পারিছো? সে ঠিক আছে স্যার, কদিন সময় লাগবে? কমসে কম 2 দিন সময় দিতে হবে আমারে। মোটামুটি এই ব্যাপারে একটু ভাবনা চিন্তা করতে হবে যে কি করে ঝুলাই রাখা যায়। কারণ কি, ছেলে যদি সায়েন্টিস্ট হয় সে তো নেটা বাদায় রাখবে না, সে তো টাকা ফাঁকা দিয়ে ঝামেলা যে করে হোক মিটাই দেবে, বুঝতে পারিছো? না স্যার, ও কোনো সায়েন্টিস্ট না। আমার যেমন হয় কি, ও শহরের পরে কাগজ কুড়ায় আর পায়খানা বাথরুম পরিষ্কার করে, তাতে মোটামুটি ভালো টাকা ইনকাম করে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ, তুমি এই সংসার করবা না? জীবনেও না। ঠিক আছে, আমি দেখছি কি লাইন কি করা যায়, বুঝতে পারিছো? এর জন্য কিন্তু কিছু খরচা পানি হবে, কিছু প্রমাণ টমান বানাতে হবে। আচ্ছা স্যার, টেনশন করবেন না, আমরা রাজি আছি। ভালোই খরচা হবে কিন্তু, প্রায় 30-35 হাজারের মতন। কি যে স্যার বলেন, আপনার কাছে আমি রেগুলার কাস্টমার, একজন না একজন নিয়ে নিয়ে আসতে থাকি, তাই এইভাবে এত দাম বললেই হবে? তুমি যে করে কাজ আনো সব হাবিজাবি কাজ, একটা তো ভালো কাজ আনো না, সব করে নেটা বাঁধানো কাজ আনো। বলছি স্যার, প্রথমে তো আমরাই চেষ্টা করি, তারপর না হলে পারে তো আপনার কাছে আনি। ওই ছোটখাটো ব্যাপার নিয়ে আপনার কাছে এসে ওই মুখ গন্ধ করার, হাত পা গন্ধ করার ভিতরে আমি নাই। ঠিক আছে, কালকে আমি জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার। ওই বলে দিলাম যা 35-40 হবে। না স্যার, ও বললি হবে না স্যার, রাউন্ড ফিগার 30। আচ্ছা দেখছি। স্যার, কালকে বিকালে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আমার অনেক কাজ আছে, পরে কথা হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, কালকে বিকালে ফোন করো, না হলে একবার আসো, ফেস টু ফেস কথা হবে। আচ্ছা স্যার। আসি স্যার, আপনি ওই পয়সা নিয়ে চিন্তা করবেন না, 2-4 হাজার কম বেশি কিছু করে দেওয়া যাবে, কিন্তু আমাদের এই জীবনটা যেন মধুময় এবং সম্পূর্ণময় হয়। আরে বাবা ঠিক আছে, এক কথা কতবার বলবো, আমি চেষ্টা করছি, বললাম তো। স্যার, চেষ্টা বললেই হবে না, কিন্তু ওই মোটামুটি করতেই হবে। আরে কাজটা করলেই তো তোমরা টাকা দেবা নাকি? তা আমারও তো সেটুকু মাথায় বুদ্ধি আছে যে কি করে কি করা যায়। আচ্ছা স্যার। তুমি পরে এক সময় আসো, তোমার কি করে বিয়ে ঠিক হলো সে ব্যাপারে আমার একটু জানকারি নেওয়ার দরকার। কেন স্যার? আমার বিয়ে থাওয়া হচ্ছে না তো, মেয়েটা কি করে পাওয়া যায় সেই সব ব্যবস্থা একটু করতে হবে। বলছি স্যার, আপনি যদি আমার এই কাজটা ভালোভাবে করে দিন, আমি বলছি ভালো একটা মেয়ে দেখে আপনার সঙ্গে বিবাহ করিয়ে দেব। না না, দরকার নেই, তোমাদের খোঁজার দরকার নেই। তোমাদের গ্যাংয়ের যা পরিস্থিতি, ও বিয়ে করলে আমার কপালে ওই 30,000 টাকা করে দিতে হবে। আমার দরকারে সারা জীবন ওই এরকম আইবুড়ো মরে যাবো তাও ভালো, ওই মাস গেলে 30,000 টাকা দেওয়ার ভিতরে নাই। ঠিক আছে, কালকে এসো। আচ্ছা। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আচ্ছা স্যার, যা কথা বললো এতে মনে হচ্ছে নির্ঘাত প্রেমে ধোকা খাইছে। চল ভাই, কালকে আসতে হবে, চল।